প্রার্থী মিতালি বাগ, আমার প্রিয় সাথী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, স্বপন নন্দী, রমেন্দু, করবী মান্না, অরূপ ধারা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, মেহবুব রহমান সহ সব জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি, ফ্রন্টাল অর্গানাইজেশন, এছাড়াও আরামবাগ, খানাকুল 1-2, আরামবাগ 1, পরশুরা ব্লক, হরিপাল ব্লক, চেয়ারম্যান আরামবাগ পুরসভা, চন্দ্রকোনা ব্লক, সবাই নির্বাচনী এজেন্ট এবং টাউন চন্দ্রকোনা, রামজীবনপুর টাউন, তাদের সভাপতিরা সকলেই এখানে উপস্থিত আছেন। মিতালি শুরু করেছিল, কল্যাণ আগে বলেছে, কিন্তু আমার বক্তব্য আজকে সংক্ষিপ্ত। আমি 1.5-2 মাস আগেও আরামবাগে এসেছিলাম, পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আর অনেক উদ্বোধন ছিল, সেই জন্য। আরামবাগ আমার কাছে নতুন কিছু নয়, অনেক পুরনো জায়গা। আজকে নতুনরা যারা এসছেন অনেকেই হয়তো ভুলে গেছেন আমরা যে আরামবাগকে দেখেছি, সে আরামবাগ আদৌ কি আগেকার আরামবাগের সাথে কোনো তুলনা চলে? চলে না। আরামবাগে যে রাস্তাঘাট করা হয়েছে, জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে 3000 কোটি টাকা রাস্তা হচ্ছে, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। মনে রাখবেন, জয়রামবাটি এলাকার ঢেলে উন্নয়ন হচ্ছে। 4,85,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে, বাদবাকিটাও আর 1-1.5 বছরের মধ্যে পৌঁছে যাবে। প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী বলা হতো, তার নামেও মেডিকেল কলেজ করা হয়েছে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, জেটি থেকে শুরু করে, ITI থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, পথসাথী থেকে কিচ্ছু বাকি নেই, সবটাই করা হয়েছে। কিন্তু এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোট যুদ্ধে হারানো। আমি প্রথমে একটু বলে নিই আরামবাগ কি ছিল, অল্প করে। আরামবাগে আমরা প্রোগ্রাম করতে এসেছিলাম অনেকবার। আমার একবার মনে আছে, আমি জয়রামবাটি কামারপুকুর পাশে বাঁকুড়ার একটা গ্রাম ছিল গোপীনাথপুর শিহর, দিনের বেলায় মিটিং করে গিয়েছিলাম। প্রায় 10,000 লোক সেখানে বসেছিল। রাতের বেলায়, আমি তখন রেল মিনিস্টার ছিলাম, রাতের বেলায় খবর পেলাম গোপীনাথপুর শিহর বিজেপি দখল করে নিয়েছে। সেই রাতে আমি মিদনাপুরের শিরোমণি হোটেলে ছিলাম, ছোট্ট একটা ট্যুরিজম হোটেল। আমরা রাতে রওনা দিলাম। রওনা দিয়ে যখন এসে পৌঁছালাম, দেখলাম মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা আতঙ্কে গঙ্গা পুকুরের জলের মধ্যে গলা পর্যন্ত ভেজানো অবস্থায় দাঁড়িয়ে আছে। কোথাও আগুন জ্বলছে, মদ মাংস রান্না হচ্ছে, সিপিএম আনন্দ করে খাচ্ছে, আর আমাদের ছেলে মেয়েরা পুকুরের মধ্যে কাদায় ডুবে বসে আছে। আমাকে দেখে আস্তে করে বলছে,
দিদি আমরা এখানে, আমাদের বাঁচান। আজ যে সিপিএম সাধু সাজে আর সিপিএমের হারমাদগুলো বিজেপির হারমাদ হয়েছে, পরশুরা বলুন, খানাকুল বলুন, গোঘাট বলুন, আরামবাগ বলুন, আমার থেকে ভালো কেউ চেনে না। এসছিলাম মিটিং করতে চমকাইতলা। চমকাইতলাটা কোথায়? আরামবাগের জয়রামবাটি কামার পুকুর দিয়ে আধ ঘন্টাকের এই চমকাইতলা মিদনাপুরের। সিপিএম কি করত? ওই চমকাইতলার ওখানে গড়বেতা থেকে আর এখান পর্যন্ত মাটির নিচে একটা সুড়ঙ্গ করে রেখে দিয়েছিল। মানুষ খুন করত আর সেই সুড়ঙ্গ দিয়ে জল দিয়ে মানুষকে ভাসিয়ে দিত, তার কোনো জীবন পাওয়া যেত না খুঁজে। চমকাইতলা মিটিং করতে এলাম। অজিত পাজাও সেদিন আমার সাথে ছিলেন। অজিত পাজাও মন্ত্রী ছিলেন, আমিও মন্ত্রী ছিলাম। আমার কাছে হঠাৎ খবর এলো ডেকোরেটর আসছে না। সিপিএম কে মাইক লাগাবে, মাইক ম্যানকে বলে দিয়েছে মাইক হবে না, ডেকোরেটর আসছে না। আমরা কলকাতা থেকে একটা ডেকোরেটর নিয়ে এলাম, মাইক ম্যান নিয়ে এলাম। মিটিং করতে করতে ছোট্ট স্টেজের মতো হলো, আমাদের স্টেজ কেটে দিল। এবার আমি তো চলে এলাম জয়রামবাটি কামার পুকুরের ওখানে একটা মিউনিসিপ্যালিটি দিয়ে একটা ছোট্ট গেস্ট হাউস ছিল 2-3 জনের থাকার। আমি সেখানে চলে এলাম। হঠাৎ খবর পেলাম অজিত পাজার ওপরে ওরা গুলি চালাচ্ছে, অজিত পাজাকে আটকে দিয়েছে। অজিত পাজা তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। আমি তখন ছুটে গেলাম এবং অজিত পাজাকে সাথে করে নিয়ে এলাম। এপারে অজিত পাজার গাড়ি, মাঝখানে একটা খাল, আর ওপারে সিপিএমের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে, বোম নিয়ে দৌড়চ্ছে। আমি অজিতদাকে বললাম আপনি এগিয়ে যান, সব গাড়ি আটকে আছে, সব গাড়ি ছেড়ে তবে আমি যাব। আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে। এপার থেকে বললাম চালা চালা, যত বন্দুক আছে চালা, আমি এখান থেকে সরব না, আমি সবাইকে নিয়ে তারপরে যাব। এই সিপিএম আজকে গদ্দার হারমাদদের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা। মনে রাখবেন, এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে, ত্রাস। আমাকে আর বলবেন না কেন এখানে আবার চমকাইতলা হলো, কেন এখানে আবার গোপীনাথপুর হলো, কেন এখানে আবার শিয়র হলো। জয়রামবাটি কামার পুকুর মা শারদা মায়ের স্থান, রাম ও কৃষ্ণ পরমহংসদেবের পবিত্র ভূমি। রাসবিহারী বোস থেকে শুরু করে কেশবচন্দ্র নাগ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা। কেশবচন্দ্র নাগ তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায়, এখনও ওদের বাড়িটা আছে। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে 2 থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000 আর কাউকে 20,000। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই।
পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে, ইকবাল মারা যাওয়ার পর খানাকুলে ইকবাল এমএলএ ছিল, ততদিন এলাকা কন্ট্রোলে রাখত। ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআইয়ের জন্যই মারা গেছে। ইকবাল চলে যাবার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। তারকেশ্বরে তো নেই। যদি খানাকুল আর ইকবাল এই খানাকুল আর পরশুরার প্রবলেম হয়, তোমরা সেটাকে মিটাবে। তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয়, হরিপাল বেচার এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়, কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়। গোঘাটের মানুষরা কোথায়? প্রবলেম হওয়ার তো কথা নয়। গোঘাট একসময় মানুষ হেরে গেছে, তাতে কি আছে? মানুষ হারিয়েছেন, আবার মানুষ জেতাবেন। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে, এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার, নিম্নবর্ণ মেয়ে ওখানকার, ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি। সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি, এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রাম সভা করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে, আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আঁচড় দিতে পারবে না। আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না, নামও জানি না। কে গো? আমি জানি না। এখানে বিজেপির যিনি হারমাদ, বিজেপির হারমাদরা আমি শুনলাম মিতালি বাগের গাড়িও ভাঙচুর করেছে, তার ড্রাইভারকেও মেরেছে। ওদের তো এটাই কাজ। আমি তাই তো বলছিলাম, শান্তি চান না রক্তারক্তি চান, কোনটা চান? মনে আছে সেই সব দিনের কথা? বাঁকুড়ার মানুষ বেরোতে পারতো না, পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না, আরামবাগের মানুষ বেরোতে পারতো না, চমকাইতলার মানুষ বেরোতে পারতো না। আপনাদের গড়বেতা দিয়ে যে রাস্তাটা আছে আপনারা জানেন। আমি শুনলাম একটি পরিবারে দুটি ছেলেকে খুন করা হয়েছে। আমি ছুটে গেলাম, একজন বয়স্ক মা আমাকে বলছে, মাগো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা। আমি বললাম, কেন মা, বন্দুক দিতে নেই? বলল, না গো, আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে, ওদের দুটো ছেলেকেও আমি খুন করব, আমি আর মাতৃজীবন রাখতে চাই না। অনেক ঘটনা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি রাস্তায় পথ চলি আর এই ঘটনাগুলো আমায় চালায় আর বারবার করে মনে করিয়ে দেয়। আমাদের ভোট দেবেন কেন? যদিও এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে, দিল্লিতে উল্টাতে হবে, দিল্লিকে পাল্টাতে হবে, দিল্লিকে পরিবর্তন আনতে হবে। দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদীরা তুলনা করবার চেষ্টা না করে। শুধু মিথ্যে কথা বলে। এবার বলুন, 2021-এর ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম? জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। দিয়েছি কি দিইনি? এবং এখন আবার বলছি, এটা যতদিন বাঁচবেন ততদিন পাবেন।
জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা 10,000 টাকা দিয়েছে কি দিইনি? কন্যাশ্রী দিই কি দিই না? শিক্ষাশ্রী দিই কি দিই না? 100 দিনের কাজে কাজ করালো মোদিবাবু। রোজ বড় বড় বিজ্ঞাপন, প্রচার ছাড়া কিছু নেই। ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী। ঘুম থেকে উঠলেই ওনার ছবি, দুপুরে উঠলেও ওনার ছবি, রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি। আর সবাইকে বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, শুধু বার্লি খাবে। জিজ্ঞেস করুন কমরেড, আমরা তো অনেক কাজ করেছি। মেয়েদের বিয়ে না হলেও 25,000 টাকা দিই রূপসী বাংলায়। আপনারা আমায় বলুন, যে আদিবাসী ভাই বোনেরা এসছেন, তপশিলি বন্ধু আছে আমাদের, জয় জহর আছে আমাদের, বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়, স্মার্টফোন দেওয়া হয়, সবটাই করে দেওয়া হয়। কিন্তু মোদিবাবু, এটা আপনার ভোট, লোকে আপনাকে কেন ভোট দেবে? 10 বছর ধরে আপনি কি বললেন? আমি জিতলে সবার বাড়িতে 15 লক্ষ টাকা করে পৌঁছে দেবো। পেয়েছেন সে টাকা? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ পেয়েছেন? 5 লক্ষ পেয়েছেন? এমনকি 50,000 টাকা পেয়েছেন? তাহলে প্রতিবার ভোট আসবে আর মিথ্যে কথা। গ্যাসের দাম কত? দিচ্ছি বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল। রোজ মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দেবো। ভোকারটা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না, ভোকারটা বলছে রেশনে নাকি উনি চাল দেন, দেয় না, মিথ্যে কথা। আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। কল্যাণ তোমরা এগুলো ধরতে পারো। নিয়ম হচ্ছে আমার 9 কোটি লোককে আমি রেশন দিই। সেন্ট্রালের ধার্য হচ্ছে 7,000 কোটি টাকা বছরে, আর রাজ্যের 9। এই 2 বছর কোভিডের পর 9,000, 18,000 কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি, প্লাস আরও 12,000 কোটি টাকা দিয়েছি। নরেন্দ্র মোদী দেয়নি, 1 পয়সার চাল দেয়নি, 1 পয়সার গম দেয়নি, মিথ্যে কথা বলে বেড়ায়। এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে, যে আজকে বিশ্বকবির জন্মদিন, এসব কথা বলাকে শোভা পায়? শোভা পায় না। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন, বিরসা মুন্ডাকে সম্মান দেননি।